ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিনান্সের শেয়ার ভ্যালুয়েশন, আমি গত দুইটা ক্লাস নিয়েছি এই শেয়ার ভ্যালুয়েশনের উপরে। আজকে আমরা তৃতীয় ক্লাসটি করব। প্রথম ক্লাসে আমরা জিরো গ্রোথ মডেল অনুযায়ী কিভাবে শেয়ারের মূল্য নির্ণয় করতে হয় সেটা আমরা দেখেছি। এরপরে সেকেন্ড ক্লাসে স্থির প্রবৃদ্ধি মডেল, কনস্ট্যান্ট গ্রোথ মডেল, সেটা অনুযায়ী কিভাবে শেয়ারের মূল্য নির্ণয় করতে হয়, P0 সমান D1 ডিভাইডেড বাই KE মাইনাস G, এ সম্পর্কিত বেশ কয়েকটি সমস্যা আমরা দেখেছি। আজকে আমরা 3 নম্বর মডেল শেয়ার ভ্যালুয়েশনের, সেটি হচ্ছে প্রবৃদ্ধির পরিবর্তনশীল মডেল, ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল গ্রোথ মডেল। এই ভেরিয়েবল গ্রোথ মডেল জিনিসটা কি এবং এইটা অনুযায়ী কিভাবে আমাদের শেয়ার ভ্যালুয়েশন করতে হয় সেটা আমরা দেখব। প্রথমে আমরা দেখি যে ভেরিয়েবল গ্রোথ মডেল জিনিসটা কি। এই মডেলে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী লভ্যাংশ ও প্রবৃদ্ধির হারের পরিবর্তন করে শেয়ার মূল্য নির্ণয় করা হয়। আমরা প্রথমটা দেখেছিলাম জিরো গ্রোথ মডেল, অর্থাৎ ডিভিডেন্ড যেটা দেওয়া থাকে ওইটাই বছরের পর বছর চলে। এরপরে আমরা কনস্ট্যান্ট গ্রোথ মডেল দেখেছিলাম, যে ডিভিডেন্ড যেটা দেওয়া থাকে তারপরে একবার গ্রোথ হয় এবং ওইটাই অনির্দিষ্টকাল পর্যন্ত চলে। আর আজকে আমরা দেখব যে ডিভিডেন্ড অর্থাৎ জি একবার বাড়বে না, বেশ কয়েকবার বাড়তে পারে, একবার, দুইবার, তিনবার, চারবার এভাবে বাড়তে পারে, তারপরে অনির্দিষ্টকাল পর্যন্ত এটা একটা রেটে চলতে পারে। সো এটাকে বলা হয় প্রবৃদ্ধির পরিবর্তনশীল মডেল। তো প্রবৃদ্ধির পরিবর্তনশীল মডেল অনুযায়ী শেয়ারের মূল্য নির্ণয়ের সূত্র এখানে তোমাদের দেওয়া আছে, এটা হচ্ছে মুখস্থ করতে হবে, যে P0 সমান প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার। অর্থাৎ শেয়ারের মূল্য নির্ণয় করতে গেলে আমার দুইটা জিনিস লাগবে, ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে আর শেয়ারের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। অর্থাৎ শেয়ারের একটা টার্মিনাল ভ্যালু থাকে, টার্মিনাল ভ্যালু মানে যে 5 বছর পরে অথবা 10 বছর পরে শেয়ারের যে মূল্যটা হয় সেইটাকেও প্রেজেন্ট ভ্যালুতে আজকের দিনে কনভার্ট করে নিয়ে আসতে হয়। এই দুইটা প্রেজেন্ট ভ্যালু যোগ করলেই আমরা যে মূল্যটা পাই সেটাকে বলে শেয়ারের মূল্য নির্ণয়। সো এটা বেশ কয়েকটা ধাপে আমার এই মডেল অনুযায়ী শেয়ারের মূল্য নির্ণয় করতে হয়। 1 নম্বর ধাপ হচ্ছে আমাদের প্রথমে লভ্যাংশ নির্ণয় করতে হয়, D1, D2, D3, D4, D5 এভাবে যত বছরের ডিভিডেন্ড দেওয়া থাকে সেই অনুযায়ী আমাদের বের করতে হয়। এরপরে এই লভ্যাংশগুলোর বর্তমান মূল্য নির্ণয় করতে হয়, এখানে যেভাবে আছে এভাবে করা হয়। এরপরে হচ্ছে শেয়ারের মূল্য নির্ধারণ, প্রবৃদ্ধির শেষ বছর শেয়ারের মূল্য নির্ণয় করতে হয়, যেটা হচ্ছে শেয়ারের ফিউচার ভ্যালু। এই শেয়ারের ফিউচার ভ্যালু আমার নির্ণয় করতে হয়, একে শেয়ারের প্রান্তিক মূল্য বা টার্মিনাল ভ্যালু বলে। এবং এখানে সূত্রটি আছে যে যদি আমার 5ম বছর শেষে যদি শেয়ারের মূল্য নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে D6/KE - G এই ফর্মুলা দিয়ে বের করতে হয়। তারপরে হচ্ছে এই যে 5ম বছর শেষে আমার শেয়ারের মূল্য যেটা পাইলাম ফিউচার ভ্যালু, এইটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হয় ডিসকাউন্ট ফ্যাক্টর দ্বারা। এই যে এখানে বলা হয়েছে প্রেজেন্ট ভ্যালু অফ P5 D6/1 প্লাস R টু দি পাওয়ার অথবা 1 প্লাস KE টু দি পাওয়ার 5। তো আমরা যেহেতু দুইটা মূল্য পাচ্ছি, একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড আর একটা এখানে হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু অফ টার্মিনাল ভ্যালু অফ শেয়ার, এই দুইটা যোগ করে দিলেই আমরা যেটা পাই সেটা হচ্ছে শেয়ারের মূল্য P0। সো এটা আমরা মোটামুটি দেখলাম যে 5টা ধাপে আমাদের শেয়ারের মূল্যটা নির্ণয় করতে হয়। আমরা এখন ম্যাথমেটিক্যালি একটা অঙ্কের মাধ্যমে দেখব যে কিভাবে এই সমস্যাটা সমাধান করতে হয়। দেখো তোমাদের সামনে একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 10। White Place Hotel Incorporation last year paid a dividend of টাকা 34%। অর্থাৎ হোয়াইট প্লেস হোটেল ইনকর্পোরেশন এটা গত বছরে প্রতি শেয়ারে 34 টাকা ডিভিডেন্ড দিয়েছে। তো গত বছর মানে লাস্ট ইয়ার, আর লাস্ট ইয়ার মানে এই বছরের শুরুতে হচ্ছে D0, তাহলে আমার D0 হচ্ছে 34। এই যে এখানে দেখো D0 হচ্ছে 34। It expects zero growth in the next year, কিন্তু পরের বছরে অর্থাৎ গত বছরের পরের বছরে মানে এই বছরে আমার হচ্ছে এটা
জিরো গ্রোথ। এই জন্য এখানে দেখো লেখা হয়েছে জি ফর ফার্স্ট ইয়ার 0%, জি বাড়বে না, 0%ই থাকবে। ইন ইয়ার্স 2 and 3 গ্রোথ ইজ এক্সপেক্টেড 5%। 2 নম্বর এবং 3 নম্বর বছরে গ্রোথ হবে 5%। এই যে জি ফর সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার আমার গ্রোথ হচ্ছে 5%, অ্যান্ড ইন ইয়ার 4 15% গ্রোথ, এবং 4 নম্বর বছরে এটা হচ্ছে আমার 15%। এই যে এখানে দেওয়া আছে। ইন ইয়ার 5 অ্যান্ড দেয়ার আফটার, পঞ্চম বছর এবং তারপর থেকে, দেয়ার আফটার মানে তারপর থেকে, অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এগুলো গ্রোথ শুড বি কনস্ট্যান্ট 10% পার ইয়ার। পঞ্চম বছর এবং তারপর থেকে, অর্থাৎ পঞ্চম বছর থেকে আমার গ্রোথ 10% হবে। এই জন্য এখানে লেখা হয়েছে জি ফর ফিফথ ইয়ার অ্যান্ড দেয়ার আফটার 10%। পঞ্চম বছর এবং তারপর থেকে 10% করে জি হবে। ওকে, সে এই যদি হয় তাহলে এখন বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম প্রাইস পার শেয়ার দ্যাট অ্যান ইনভেস্টর হু রিকোয়ার্স এ রিটার্ন অফ 14% শুড পে ফর হোয়াইট প্লেস হোটেল কমন স্টক। বলছে যে যদি ইনভেস্টররা 14% রিটার্ন চায়, অর্থাৎ কেই যদি 14% হয়, তাহলে এই ইনভেস্টররা ম্যাক্সিমাম কত টাকা দিয়ে একটা শেয়ার, এই হোয়াইট প্লেস হোটেল কোম্পানির শেয়ার তারা পারচেস করবে, অর্থাৎ বর্তমানে কত টাকা দিয়ে তারা এই কোম্পানির শেয়ার কিনবে, সেটাই আমাকে বের করতে হবে। তাহলে আমি আগেই তোমাদের দেখালাম প্রশ্নের তালে তালে যে আমাদের কি কি দেওয়া আছে, এবং এর শেষে আমরা কেই পেয়েছি, কস্ট অফ ইকুইটি 14%, সেটাও আমরা দেখালাম। সো এখন আমরা অঙ্ক শুরু করি। আমাদের অঙ্কের প্রথম স্টেপ বলেছিলাম যে এক্সপেক্টেড ডিভিডেন্ড পার ইয়ার, অর্থাৎ প্রতি বছর আমরা কি পরিমাণ ডিভিডেন্ড পাচ্ছি, ডিভিডেন্ড হবে, সেটা আমাকে বের করতে হবে। সো আমার যেহেতু D0 দেওয়া আছে, D0 হচ্ছে 34, এই কারণে আমরা D1 বের করতে পারবো। D1 সমান D0 ইন্টু 1 প্লাস জি। তো D0 হচ্ছে আমার 34, এই যে 34, আর 1 প্লাস জি। প্রথম বছরে হচ্ছে আমার জি হচ্ছে 0%, এই কারণে এখানে 0%। তাহলে আমার দাঁড়াচ্ছে 34 টাকাই হচ্ছে আমাদের D1 এর মান। প্রথম বছর, আগের বছরেও 34, পরের বছরেও ফার্স্ট ইয়ারেও 34, কারণ হচ্ছে যে এখানে তো আমার জি বাড়ে নাই, ডিভিডেন্ড আর বাড়ে নাই। D2 তে বলেছিল D2 হচ্ছে আমাদের 5% বাড়বে, তাহলে D2 বের করতে গেলে D1 ইন্টু 1 প্লাস জি। তো D1 যেহেতু আমাদের হচ্ছে 34, তাহলে 1 প্লাস জি, জি মানে হচ্ছে এখানে 5%, তাহলে 1.05 দ্বারা গুণ করলে 35.7। ওকে, এরপরে আমরা আসি D3। সো D3 যদি আমরা বের করতে চাই তাহলে আমার D2 লাগবে, তাহলে D2 ইন্টু 1 প্লাস জি, আর D2 হচ্ছে 35.7, আর হচ্ছে আমার 3 নম্বর বছরে কত, এটাও 5% জি, এখানে 5%, তাহলে গুণ করলে দাঁড়াচ্ছে 37.49। এভাবে আমরা D4 বের করব। D4 বের করতে গেলে D3 ইন্টু 1 প্লাস জি। তো 4 নম্বর বছরে হচ্ছে আমার এখানে বলা ছিল যে এই যে ফোর্থ ইয়ারে জি হচ্ছে 15%, এই কারণে 15%, তাহলে গুণ করলে তোমরা একইভাবে ক্যালকুলেশন করলে 43.11, এই টাকাটা হচ্ছে আমার 4 নম্বর বছরের ডিভিডেন্ড। এখানে পঞ্চম বছরেরটা একই সাথে বের করা হয়েছে, আমি দেখিয়ে দিই, যেহেতু আমার এই যে বলেছিল জি ফর ফিফথ ইয়ার অ্যান্ড দেয়ার আফটার, এই কারণে পঞ্চম বছর পর্যন্ত বের করা হয়েছে। তো D5 সমান D4 ইন্টু 1 প্লাস জি। তো D4 যেহেতু 43.11, আর 1 প্লাস জি, আর এখানে হচ্ছে আমার 10% পঞ্চম বছরে, এই কারণে 10%, তাহলে দাঁড়াচ্ছে গুণ করলে 47.42 টাকা। এটা হচ্ছে আমার পঞ্চম বছর শেষে ডিভিডেন্ডের পরিমাণ হচ্ছে দাঁড়াচ্ছে 47.42 টাকা। এখন আমাদের পরের কাজ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড ক্যালকুলেশন করা, অর্থাৎ ডিভিডেন্ড গুলো এই যে আমরা D1 D2 এটা পেয়েছি, এটা প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করা। তো এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে এবং খুবই ক্রিটিক্যালি খেয়াল রাখবা, সেটা হচ্ছে আমরা যখন এই ডিভিডেন্ড গুলোর প্রেজেন্ট ভ্যালু বের করব, তখন হচ্ছে আমরা
লাস্টের ইয়ারের ডিভিডেন্ডটাকে এই প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশনের মধ্যে রাখবো না। তাহলে আমাদের দেখো D1 থেকে শুরু করে আমরা D4 পর্যন্ত যে ডিভিডেন্ডগুলো আছে সেই ডিভিডেন্ডগুলোর প্রেজেন্ট ভ্যালু বের করব। D5টা আমরা এই প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশনে বের করব না। কেন বের করব না সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। তাহলে লাস্টের ইয়ারের ডিভিডেন্ডটাকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব না। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড দেখো কিভাবে বের করছে। D1 ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার 1, D2 ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার 2, D3 ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার 3, D4 ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার 4। এগুলো সবগুলো যোগ করতে হবে একসাথে। তাহলে D1 এর মান হচ্ছে দেখো 34, এই যে 34, আর 1 প্লাস এই যে r মানে এখানে কেই, তোমাদের একটা জিনিস দেখাই, এই যে কেইটাকেই আমি এখানে আর লিখেছি, তোমরা চাইলে কেইউ লিখতে পারো, কেইউ লিখতে পারো এখানে। সো কেই বা আর হচ্ছে 14%, আর প্রথম বছর যেহেতু 1। তারপরে 2 নম্বর বছরে D2 হচ্ছে 35.7, তো 1 প্লাস 0.14 টু দি পাওয়ার 2। এরপরে 3 নম্বর বছর হচ্ছে 37.49 ডিভাইডেড বাই 1 প্লাস 0.14 টু দি পাওয়ার 3, 3 তো আগে ছিল। আর এটা হচ্ছে 43.11 ডিভাইডেড বাই 1 প্লাস 0.14 টু দি পাওয়ার 4। এগুলো সবই তোমরা ক্যালকুলেশন করলে দেখবা যে তোমার এই যে 108.1238 টাকা হয়। এটা হচ্ছে ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু। এখন আমার আগেই বলেছি যে শেয়ারের হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু শেয়ারের হচ্ছে আমার প্রথম ফিউচার ভ্যালু বের করতে হবে। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা এখানে এই যে দেখো মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দি এন্ড অফ দ্য 4th ইয়ার, অর্থাৎ 4 বছর শেষে তোমাদের একটা জিনিস খেয়াল করবো, আমাদের এখানে কিন্তু ডিভিডেন্ডের গ্রোথ দেওয়া আছে 5 অ্যান্ড দেয়ার আফটার, অর্থাৎ লাস্টে তোমরা এখানে এই জিনিসটা একটু ক্রিটিক্যালি খেয়াল করবা যে লাস্টের ইয়ার আমার গ্রোথ শেষ হচ্ছে, গ্রোথের শেষ বছর হচ্ছে 5ম ইয়ার। তাহলে আমরা যখন শেয়ারের ফিউচার ভ্যালু বের করব তখন তার আগের বছর পর্যন্ত, অর্থাৎ এখানে 5ম বছরে আমার লাস্ট গ্রোথ হচ্ছে 10%, আমরা 5ম বছর না, আমরা 4th ইয়ার পর্যন্ত অর্থাৎ P4 এর মানটা আমরা বের করব। এই যে দেখো এখানে এই জন্য P4 এর মান বের করা হয়েছে। P4 তুমি যদি বের করতে চাও অর্থাৎ 4 নাম্বার বছর শেষে শেয়ারের প্রাইস, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমার D5 চলে আসবে। আমরা যেমন P0 বের করতে গেলে D1 আসে, ঠিক একইভাবে P4 বের করতে গেলে D5 আসবে। এই কারণে এখানে কিন্তু এই যে দেখো P4 সমান D5 ডিভাইডেড বাই কে মাইনাস জি। সো D5 হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, এই যে আমরা বলেছিলাম যে এটা পরে ধরবো আমরা, এই যে 47.42 ডিভাইডেড বাই কে হচ্ছে 14%, আর জি হচ্ছে আমার 10%, জি হচ্ছে আমার কত, এই যে এই ক্ষেত্রে আমার জি হচ্ছে কত, এই যে জি হচ্ছে আমার 10%, এই কারণে এই জিটা 10% বাদ দিতে হবে। তাহলে এই যে দেখো 14 মাইনাস 10, তাহলে এটা হচ্ছে 0.04 দ্বারা ভাগ দিলে হবে 1185.50 টাকা। এটা হচ্ছে 4 নাম্বার বছর শেষে আমার শেয়ারের মূল্য। এইটাকে আবার প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। সো প্রেজেন্ট ভ্যালু অফ P4 সমান P4 ডিভাইডেড বাই 1 প্লাস আর অথবা কে টু দি পাওয়ার 4 আগের মতো। সো আমার কে এটা হচ্ছে 1185.50, আর কে বা ইয়ে হচ্ছে যে 14%, যেটা একসাথে করলে হয় 1.14 টু দি পাওয়ার 4, এটার ভাগ দিলে হয় 701.91 টাকা। তাহলে আমরা P4 এর প্রেজেন্ট ভ্যালু পাইলাম 701.91 টাকা, আর ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু আমরা আগেই বের করেছি, সেটা হচ্ছে 108.1238 টাকা। তাহলে এই দুইটা যোগ করলেই আমরা পাবো 810.033 টাকা। এই যে P0 সমান প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ P4 সমান দুইটা ফিগার যোগ করা হয়েছে, তাহলে 810.033 টাকা, যেটা হচ্ছে 810 টাকা। সো এই হচ্ছে আমাদের এই পরিবর্তনশীল মডেল অনুযায়ী কিভাবে শেয়ারের মূল্য নির্ণয় করতে হয় তার একটা অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা ভবিষ্যতে আরো 2-1টা অঙ্ক দেখব। আশা করি আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফিজ।